নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। শেষ অবধি ভোটটা হবে তো? ভোটটা হলে কবে হবে? এ নিয়ে তো আমাদের মনে প্রশ্ন আছে, একাধিক প্রতিবেদন করেছে এ নিয়ে। কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন মনে করছে যে তার জয় হয়েছে সুপ্রিম কোর্টে। এর পেছনে রহস্যটা কি? না, তৃণমূল কংগ্রেসের সাপোর্টে আমি কোনো কথা বলছি না, বা ভারতীয় জনতা পার্টির সাপোর্টে কোনো কথা আমি বলছি না, কিন্তু তৃণমূল কংগ্রেস কেন মনে করছে যে সুপ্রিম কোর্টে গতকাল যেটা হলো, অর্থাৎ ট্রাইব্যুনাল গঠন, ট্রাইব্যুনালে আবেদন করা যাবে যে আপনি ভোটার কি ভোটার না, এতে তৃণমূল কংগ্রেসের লাভটা কোথায়? তৃণমূল কোথায় তাদের জয়টা দেখছে? এটা বোঝা খুব জরুরি, না হলে তৃণমূল কি চাইছে সেটা আমরা ধরতে পারবো না। নির্বাচন কমিশন চাইছে সঠিকভাবে ভোট হোক, নির্বাচন কমিশন সঠিকভাবে সঠিক সময়ে ভোট করতে চাইছে, কিন্তু এখন যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস চাইছে না ভোটটা হোক, কারণ তৃণমূল কংগ্রেসের হাতে কোনো অস্ত্র আদৌ কি বেঁচে আছে যেটা নিয়ে তারা নির্বাচনে যাবে? নির্বাচন কমিশন কি চাইছে? নির্বাচন কমিশন বলছে বুথের বাইরে এবং বুথের ভিতরে 100% ওয়েবকাস্টিং হবে। কোথাও যদি ওয়েবকাস্টিং বন্ধ হয় তৎক্ষণাৎ সেখানে পুনর্নির্বাচনের ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন বলছে সমস্ত রাজনৈতিক দলের ভোটার যে কেন্দ্র হবে, ভোট কেন্দ্রের বাইরে তাদের বসার জায়গা থাকতে হবে, অর্থাৎ বুথ থাকতে হবে, তাদেরও বসার জায়গা থাকতে হবে। ছাতা মেলে নির্বাচন যখন হয় তখন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা বুথের বাইরে ছাতা নিয়ে জনগণকে সাহায্য করেন, সেটা করতে হবে। বেশ কয়েক বছর ধরে বুথের 100-200 মিটারের মধ্যে এইসব করা বন্ধ হয়ে গেছিল, কিন্তু এখন নির্বাচন কমিশন সেটাকে গণতন্ত্রের রক্ষার্থে, গণতন্ত্রের স্বার্থে ফিরিয়ে আনতে চাইছে, কারণ বুথের ভিতরে ফোন নিয়ে যাওয়া বারণ। স্বাভাবিকভাবেই বুথের কাছাকাছি যদি নির্বাচনের সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা না থাকে তাহলে ভিতরে কি হচ্ছে না হচ্ছে জানা যাবে না। বড় ঘটনা তো তারাও আটকাতে পারে বা তারা আটকানোতে সাহায্য করতে পারে। এবং নির্বাচন কমিশন এখন থেকেই তার রুদ্রমূর্তি দেখাতে শুরু করেছে, কারণ 2021 এবং 2024-এর ভোট পরবর্তী হিংসার সময় পুলিশের আচরণ কেমন ছিল সেটা এখন থেকে নির্বাচন কমিশন বুঝতে শুরু করে দিয়েছে। যে সমস্ত পুলিশের থানার আন্ডারে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই সমস্ত ওসিরা কি ব্যবস্থা নিয়েছিলেন? ওসিদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হয়েছিল? কি ধরনের ব্যবস্থা হয়েছিল? সমস্তটা কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের পুলিশের ডিজিপির কাছে জানতে চেয়েছেন। গতকাল বৈঠক ছিল, ডিজিপি ছিলেন সেখানে, কলকাতা পুলিশের কমিশনার ছিলেন সেখানে, ছিলেন রাজ্যের চিফ সেক্রেটারি মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। প্রশ্ন করা হয়েছে তাদের, তারা প্রশ্নের মুখে পড়েছেন যে এবারে ভোট শান্তিপূর্ণ তারা করাতে পারবেন, হ্যাঁ কি না? খুব কঠিন প্রশ্ন। আমরা যেটা শুনতে পেরেছি, এক জেলার ডিএমকেও জিজ্ঞাসা করা হয়েছে যে ছাপ্পা ভোট কী জিনিস বলুন, সেই ডিএম নাকি জবাব দিতে পারেননি যে ছাপ্পা ভোট কী জিনিস। সেখানে নাকি জ্ঞানেশ কুমার বলেছেন আপনি ছাপ্পা ভোট কী জিনিস বলতেই পারছেন না, তাহলে ভোটটা করাবেন কি করে? পশ্চিমবঙ্গে ছাপ্পা ভোট আপনি জানেন না, পশ্চিমবঙ্গে আপনি দায়িত্বে আছেন, ছাপ্পা ভোট কী জিনিস জানেন না? আসলে নির্বাচন কমিশনার বোঝার চেষ্টা করছিলেন যে কোন কোন পুলিশ প্রশাসনের কে ডিএম হোক, এসপি হোক, এদের কে আসলে অনুপ্রাণিত, এখনও অনুপ্রেরণার চাদর গায়ে দিয়ে আছেন। এমনকি এক জেলার এসপিকেও জিজ্ঞাসা করা হয়েছে যে পশ্চিমবঙ্গ তো ভোটের সময় ভায়োলেন্সের জন্য বদনাম, আপনি জানেন তো এই কথা, এই ভায়োলেন্সকে আটকানোর জন্য কি করা উচিত বলুন তো? এই ধরনের কড়া প্রশ্ন করা হয়েছে, একেবারে ক্লাস নিয়েছেন, বলা যেতে পারে ক্লাস নিয়েছেন পুলিশ, ডিএম, এদের ক্লাস নিয়েছেন জ্ঞানেশ কুমার। এখন থেকে তিনি কেন এই ক্লাসটা নিচ্ছেন? আসলে তিনি বুঝতে চাইছেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রাণিত কারা এবং অনুপ্রেরণার চাদর গায়ে নেই কাদের। আপনি তো ভোটের সময় সবাইকে ছেঁটে ফেলতে পারবেন না, ফলে পুলিশের গায়ে থেকে এই অনুপ্রেরণার চাদর সরানোটা খুব জরুরি। পুলিশকে কনফিডেন্স দিতে হবে যে অনুপ্রেরণার চাদর যদি আপনার গায়ে থাকে তাহলে আপনার বিপদ, বরং অনুপ্রেরণার চাদর যদি না থাকে তাহলেই আপনার মঙ্গল। আপনি আপনার ডিউটি ঠিকভাবে করতে পারলে ভালো, ঠিকভাবে না করতে পারলে আপনার জন্যই ক্ষতি। কারণ পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হবে এবং ভোটের সময় কিভাবে পুলিশ অ্যাকশন নেবে সেটা এখন থেকেই ঠিক করতে চাইছেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এটা হলে তো সমূহ বিপদ। তিনি অলরেডি হুঁশিয়ারি দিতে শুরু করেছেন, হুঙ্কার ছাড়তে শুরু করেছেন যে নির্বাচন কমিশনার তো চলে যাবেন ভোটের পর, মে মাসের পর ওদেরই কে দেখে, তার নাই ঠিক, এরকমটা তিনি হুঙ্কার দিচ্ছেন। তাহলে কি মাননীয়া ধরে নিচ্ছেন যে মে মাসের পর তিনি থাকবেন, নাকি মে মাসের পর তার পদ চলে যেতে পারে এই ভয়ে তিনি এই ধরনের হুঙ্কার দিচ্ছেন? সত্যি তো পশ্চিমবঙ্গের এই দুর্নাম ঘোচানোটা খুব জরুরি, যে ভোটের সময় যেভাবে এখানে হিংসা হয়, যেভাবে সন্ত্রাস হয়, সারা ভারতবর্ষে যেভাবে পশ্চিমবঙ্গের ইজ্জত মান সম্মান সবটা খোয়া যাচ্ছে, সেটাকে তো পুনরুদ্ধার করা খুব জরুরি। এবং নির্বাচন কমিশন মনে করছে যে ফেয়ার ভোট হওয়াটা জরুরি। দেখুন, নির্বাচন কমিশনের এটা তো ঠিক আমরা বারংবার বলে আসছি, না চালে বিশ্বাস নেই। পশ্চিমবঙ্গ একটা স্পেশাল কেস, এখানে অনেক রকম গরম গরম কথা বলা হয় কিন্তু আলটিমেটলি কিছু হয় না, এটা আমরা অনেকবার বলেছি। কিন্তু এবার মনে হচ্ছে আসলে বাঘের ছোটবেলায় দাঁত দেখলে বোঝা যায় যে বড় হয়ে সে কত বড় শিকারী হবে। ফলে আগের যারা ইলেকশন কমিশনার ছিলেন তারা কিভাবে ভোট পরিচালনা করেছেন, ভোটের আগে তারা কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, সেটা দেখে এখন বোঝা যাচ্ছে যে এ বাঘ কিন্তু সে বাঘ নয়, এ কাগুজে বাঘ নয়, এটা আপাতত আমাদের মনে হচ্ছে। কারণ এর আগে কখনো এত ভোটের এত আগে থেকে এত কড়া কড়া অ্যাকশন নেওয়া হয়নি। দফা বাড়িয়েছেন কেউ, দফা কমিয়েছেন, ওই গতানুগতিক সেন্ট্রাল ফোর্স এনেছেন, সেন্ট্রাল ফোর্স বসিয়ে রেখেছেন, গতানুগতিক কাজ হচ্ছে। কিন্তু এবার যে কাজগুলো হচ্ছে সেগুলো গতানুগতিক নয়। এর আগে কোনো নির্বাচন কমিশনারকে এভাবে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়নি। নির্বাচন কমিশন যখন বসে আছেন তখন ধর্নায় বসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন আগাম বলেছিলাম, আবার ধর্না বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে কয়েকদিনের মধ্যেই পাত্তারি গুটিয়ে চলে যাবেন, ধর্নায় বসলে যে তার লস, সে কথাও আমি এই চ্যানেলে তো বলেছি। অন্যান্য সংবাদ মাধ্যম যারা আমার ইন্টারভিউ নিতে এসেছিল, যারা আমাকে প্রশ্ন করেছিল, তাদেরকেও আমি বলেছি। বিশেষ করে ক্যাম্পেইন কলিং মিডিয়া সহ একাধিক সংবাদ মাধ্যমে আমি এই কথা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন তিনি ভুল করেছেন, তিনি বুঝতে পারছেন, তিনি কিন্তু উঠে যাবেন ধর্না ছেড়ে। আর আমরা শেষ পর্যন্ত দেখলাম তার সোনা বাবু, মানে ভাইপো, যাকে বাবু বলে ডেকেছিলেন মঞ্চ থেকে, তার সেই ভাইপো বাবু তাকে অনুরোধ করেছেন এবং পিসি মা তিনিও সরাসরি চলে গেলেন। আমরা দেখলাম মঞ্চ ত্যাগ করলেন। হলো এই ধর্না মঞ্চর নামে যে রঙ্গমঞ্চটা হচ্ছিল সেটা সাঙ্গ হয়েছে, বাঁচা গেছে, খুব ভালো হয়েছে। কিন্তু মমতাও ধর্না ছাড়লেন কেন, এটাও তো আপনাদের জানা খুব জরুরি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন ধর্নায় থেকে ভুল হয়ে যাচ্ছে এবং ধর্না আর বেশি দিন, এই রঙ্গমঞ্চটা বেশি দিন টানা যাচ্ছিল না। ধর্না থেকে একটা তো উদ্দেশ্য নিয়ে ধর্না হবে, সেই উদ্দেশ্যটাই এখানে কার্যত ছিল না। তিনি বলছেন তিনি রাজনীতি করতে চাইছেন না, আবার ধর্নায় বসছেন। ধর্নাটা যদি দীর্ঘমেয়াদী করতেন, ভোটের সময় এখন তাকে প্রার্থী বাছতে হবে, ভোট কিভাবে করাবেন সেটা ভাবতে হবে। এই ইলেকশন কমিশনার আসার পর এই দুজন মিলে, দু তিনজন আছেন যারা খুব অ্যাক্টিভলি বেশ ভালো কাজগুলো করছেন। তার মধ্যে একজন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি আছেন, এবং সুব্রত গুপ্ত। এই তিনজন, মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত এবং জ্ঞানেশ কুমার, এই তিনজন মিলে যে তিক্রমবাজিটা করছেন, যে কাণ্ড কারখানা করছেন, সেগুলোকে সামলানো দরকার। যেভাবে পুলিশকে ডেকে ক্লাস নেওয়া হচ্ছে, তখন মমতা ধর্নায় পুলিশ যদি বিগড়ে যায় কি হবে? রাজনীতিবিদদের মাথায় অনেক রকম প্রশ্ন চলতে পারে, সব প্রশ্ন তারা আপনাদেরকে সংবাদ মাধ্যমের সামনে তো বলবেন না, কিন্তু এগুলো হয়। তিনি ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে একটু দেরিতে করে জানতে পারছেন, কারণ ধর্না মঞ্চে, সেখানে তাকে কানে কানে না বলে গেলে তিনি সব কথা তো জানতে পারবেন না। অবশ্য রাতে তিনি ফিরেও যাচ্ছিলেন, সবটাই ঠিক আছে, অসুবিধার কিছু নয়। কিন্তু এর কদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে থাকতেন, তার উল্টো দিকে প্রধানমন্ত্রী ব্রিগেডে ভাষণ দিতেন। ব্রিগেডে ভাষণ দেবেন, সেই সময় প্রধানমন্ত্রীর ছবি জলজল করতো, মুখ্যমন্ত্রীর ছবিটা অনেক ম্লান মনে হতো। এবং আরও অনেকগুলি কারণ আছে। তিনি যেহেতু ধর্নায় বসে আছেন, প্রশাসনিক কাজকর্ম আটকে থাকবে, রাজনৈতিক কাজকর্ম আটকে থাকবে। এই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর করার কথা,
এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করার কথা, এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালি করার কথা, এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট স্ট্র্যাটেজি ঠিক করার কথা, কিন্তু সেগুলো করছেন না, তিনি করছিলেন না। এগুলো ছেড়ে তিনি ধর্নায় বসে গেছিলেন। স্বাভাবিকভাবে তার রাজনৈতিক ক্ষতি হচ্ছিল এবং তার জন্যই তিনি বসেছেন, কিন্তু যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। ইলেকশন কমিশন যে ক্লাস নেওয়ার সেটা ক্লাস নিয়ে চলে গেছে এবং আমার যেটা মনে হয় অনুপ্রাণিত অংশটি প্রশাসনের, তারা বুঝতে পেরেছে যে এবার অনুপ্রেরণার চাদর গা থেকে যদি না খুলি তাহলে সমূহ বিপদ আছে। এই অনুপ্রেরণার হ্যালুসিনেশন কাটানোটা খুব জরুরি। এই অনুপ্রেরণার হ্যালুসিনেশন না কাটলে সমস্ত অফিসারদের কেরিয়ারেও একটা বড় সমস্যা হতে পারে। ভোটের সময় তাদেরকে বিভিন্ন জায়গায় নয় ওয়েটিংয়ে থাকতে হতে পারে, আর নয় এমন দপ্তরে দিয়ে দিল যেগুলোর ভোটের সময় কোনো কাজ হবে না। এবং অন্যান্য দপ্তর থেকে নিয়ে এসে এই নির্বাচন কমিশনার অর্থাৎ রিং মাস্টার, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যানিশ কুমার বলেন, জ্ঞানেশ কুমার সাহেবকে, এই রিং মাস্টার চেষ্টা করছেন প্রশাসনের এই বশ না মানা অংশটাকে বশ মানানোর। একেবারে রিং মাস্টারের মতন, একেবারে কড়া শাসকের মতো, কড়া রিং মাস্টারের মতন, একেবারে যেন চাবুক নিয়ে বসেছেন, এক একটা প্রশ্ন যেন এক একটা চাবুকের আঘাতের মতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হচ্ছে যে 16ই মার্চ প্রধানমন্ত্রী চলে যাবেন, 14ই মার্চ পশ্চিমবঙ্গ থেকে, তারপর 16ই মার্চ আগের ভিডিওতে, গতকালকের ভিডিওতেও বলেছি যে একটা বড় ঘোষণা হতে পারে, সেটা নির্বাচন সংক্রান্ত ঘোষণাও হতে পারে, যে কার্যত কবে থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হচ্ছে, কবে থেকে নমিনেশন হতে পারে, কবে কবে কত দফায় ভোট হতে পারে, 1 দফা কিংবা 2 দফা, সেই সংক্রান্ত ঘোষণা সম্ভবত 1 দফায় হবে না। 1 দফায় করাটা এত পসিবল হবে কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে। তবে 2 দফা বা 3 দফা ম্যাক্সিমাম ভোট হতে পারে এবং সেটা এপ্রিল মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মাসের শেষের মধ্যে নির্বাচন কমিশন ভোটটা কিন্তু করাতে চাইছে, বা প্রাথমিকভাবে তারা এই প্রস্তাবটা দেবে যে এই সময় আমরা ভোট করাতে চাইছি। কিন্তু আদৌ কি ভোট হবে, এই জায়গাটা তো আসল খবরটা তো এইটাই যে আদৌ কি ভোট হবে। আমরা যেটা বারংবার বলছিলাম, যে এই ভিডিও শুরুতেই যেটা বলেছি, যে টিএমসি কেন বলেছে গতকাল সুপ্রিম কোর্টে যে তাদের জয় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আসলে হয়নি, তারা যেটা চাইছেন সেই দিকে ব্যাপারটা এগোচ্ছে বলে তৃণমূল কংগ্রেস এটাকে নিজেদের জয় বলে ধরে নিচ্ছে। ব্যাপারটা কি, এই যে ট্রাইব্যুনাল গঠন হলো, এই যে ট্রাইব্যুনালটা গঠন হবে, যাদের যাদের নাম বাদ যাবে, এই যে ধরুন 10 লাখ শেষ সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে 10 লাখ মানুষের নামের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 6 লাখ ইনক্লুড হয়েছে, প্রায় 4 লাখ বাদ হয়ে গেছে, অর্থাৎ 40% বাদ হয়ে যাচ্ছে। এরকম 4 লাখ করে 50 লাখের মধ্যে যদি বাদ হয়ে যায় তাহলে হচ্ছে প্রায় 20 লক্ষ বাদ হয়ে যাবে। যদি কম হয় সেক্ষেত্রেও 10-12 লাখ 15 লাখ মানুষের নাম বাদ হবে। এই বাদের তালিকায় যারা বিবেচনাধীন আছেন 60 লাখের মতো, তাদের মধ্যে থেকে যদি 10 লাখ বা 15 লাখ বা 18 লাখ বা 20 লাখ সর্বোচ্চ যদি বাদ হয়ে যায়, তাহলে এত বড় মানুষের অংশ, এই 10 লাখের মধ্যে 5 লাখ বা যদি 20 লাখ বাদ হয়, সেক্ষেত্রে অন্তত 10-12 লাখ মানুষ তো ট্রাইব্যুনালে যাবে। ভোটের আগে তো তাদেরও নিষ্পত্তি করতে হবে, কারণ যখনই আপনি তাকে সুযোগ দিচ্ছেন তখনই আপনি তো ধরে নিচ্ছেন যে সে ভোটার হলেও হতে পারে। তাহলে এতগুলো মানুষের নাম নিষ্পত্তি না হয় কি ভোটটা হবে? এবং সবার তো নিষ্পত্তি সময় মতো হবে না, সবার তো এই মার্চ মাসের মধ্যে নিষ্পত্তি হবে বলে আমাদের মনে হচ্ছে না, এবং ব্যাপারটা সেদিকেই এগোচ্ছে। ধীরে ধীরে খুব স্লোলি কাজ হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস বলছে যে স্লোলি কাজ হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন তুললে অবশ্যই সুপ্রিম কোর্ট বলেছে যে প্রশ্ন তুলবেন না, কারণ ক্যাচালটা আপনারাই পাকিয়েছেন। সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী না তাদের আস্থা আছে রাজ্য সরকারে, না তাদের আস্থা আছে ইলেকশন কমিশনের উপর। এটা সুপ্রিম কোর্টের বক্তব্য। সুপ্রিম কোর্ট এই ধরনের স্টান্সই নেয়, কাউকে বিচারের আগে কাউকে বাড়তি সুবিধে, বাড়তি অনুগ্রহ, এটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা কোনো লোয়ার কোর্ট, কোনো আদালতই কিন্তু কাউকে অনুগ্রহ দেখায় না। সুপ্রিম কোর্টের মন্তব্যগুলো এরকমই হয়, সেটা আমরা জানি। কিন্তু মূল বক্তব্য, মূল ঝামেলার জায়গা তো রাজ্য সরকারের স্টান্স, রাজ্য সরকারের যে জায়গাটা রয়েছে। কারণ তিনি যখন কথা বলছেন তার আগেই মানেকা গুরুস্বামী, রাজ্যের যিনি আইনজীবী রয়েছেন এবং রাজ্যসভার সাংসদও বটে, মোটামুটি কার্যত তাকেই ভৎসনা করেছেন যে আপনারা প্রশ্ন তুলবেন না, আমরা কিন্তু জরিমানা করব। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ঝিপিটিয়ে বউ শেখানোর মতো ব্যাপার আর কি, মানে এক পক্ষকে বকা দিয়ে আরেক পক্ষকে বলা।
তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও কেন বলছে তৃণমূল কংগ্রেসে তাদের জয় হয়েছে? তাহলে কি তৃণমূল কংগ্রেস চাইছিল ট্রাইব্যুনাল হোক? ট্রাইব্যুনাল হলে, সেখানে আবেদন হলে তাহলে কি ভোট পিছিয়ে যেতে পারে? এটা একটা বড় প্রশ্ন। কারণ এত বড় সংখ্যার মানুষ বাদ থাকবেন, তারা তারপরেও ট্রাইব্যুনালে যাওয়া মানে তখনও কিন্তু তারা বিবেচনাধীন। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ যখন বিবেচনাধীন থাকবে, সেই সময় বিবেচনার সুযোগ যখন আছে, তাহলে তাদের বিবেচনা না করে, তাদের ফয়সলা না করে কি ভোটটা হবে? অর্থাৎ ট্রাইব্যুনালের বিবেচনা হবে, তারপর তাদের ভাগ্যের ফয়সলা হবে, এবং তাদের ভাগ্যের ফয়সলা হওয়ার আগে কি ভোটটা সম্ভব? আইন কি বলে? আইন, আবারও বলছি, আইন সবসময় বলে যে একজন নিরপরাধ যেন বঞ্চিত না হয়, একজন নিরপরাধকেও যেন অপরাধী বলে ঘোষিত না করা হয়। তার থেকে 4-5 জন অপরাধী যদি ছাড়া পেয়ে যায়, সেটাও শ্রেয়। 4-5 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধও যেন দোষী না হয়, এটাই আইনের উক্তি। ফলে এত সংখ্যক মানুষের মধ্যে একটা কোনো না কোনো সংখ্যক মানুষ তো এটাও হতে পারে যে তারা হয়তো নাম তাদের বাদ গেছে, হয়তো তাদের যাওয়া উচিত ছিল না, এমন হলেও হতে পারে। ফলে বিচার না করা অবধি ভোট হবে কি হবে না ব্যক্তিগতভাবে আমার সংশয় আছে। ঠিক এই কারণে ট্রাইব্যুনালে ব্যাপারটা চলে যাবে। এক হচ্ছে আপনার এই ভোটটাই এখনও পার ডে যে পরিমাণ, এই 700 জন মোটামুটি বিচারপতি মিলে ডিসপোজ অফ করছেন কেসগুলো দেখছেন, বিবেচনাধীন বিষয়গুলো দেখছেন, কাদের নাম ভোটার তালিকায় উঠবে, কারা ভোটাধিকার পাবেন, কারা ভোটাধিকার পাবেন না, বিষয়গুলো দেখছেন। এতেই ব্যাপারটা কিন্তু প্রলংড হচ্ছে। এই মাসটা লেগে যাবে, তার আগে কোনোভাবে সম্ভব নয়। তারপরে ব্যাপারটা যদি ট্রাইব্যুনালে চলে যায়, তখন কিন্তু ব্যাপারটা লেন্দি হতে পারে বলে আমাদের মনে হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস এটা চাইছে বলেই আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বলেছে যে তাদের জয় হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস চাইছে যে ব্যাপারটা ট্রাইব্যুনালে যাক, ব্যাপারটা ঝুলে যাক। যেমন শিক্ষকদের ব্যাপারটা ঝুলে গেছে আদালতে, যেমন ডিএ কেসটা আদালতে ঝুলে গেছে, আদালতে মামলার পর রায় পর আবার এপিল, এইসব করে করে তৃণমূল প্রত্যেকটা মামলাকে দীর্ঘায়িত করে দেয়। অর্থাৎ মামলাকে দীর্ঘায়িত করে দেওয়াই তৃণমূল কংগ্রেসের অতীতের রেকর্ড বলছে। তাহলে কি তৃণমূল কংগ্রেস চাইছে যে সময় মতো ভোট না হোক, ব্যাপারটা রাষ্ট্রপতি শাসনের মতো জায়গায় চলে যাক, এবং ব্যাপারটা থেকে সিম্প্যাথি আদায় করতে হবে? কারণ তৃণমূল কংগ্রেসের কোনো হাতিয়ার এবার আমরা দেখতে পাচ্ছি না। ওই একটা দুটো স্লোগান হতে পারে, যতই করো হামলা, অমুক পাবে বাংলা, বাংলার প্রতি এদের এত আগ্রহ দেখে আমি অবাক হয়ে যাই। এর আগে তৃণমূল কংগ্রেস খুব অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন করতো, দিদিকে বলো, এক ফোনে অভিষেক, এগুলো হয়েছে এর আগে। এবার কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। দুয়ারে সরকার, অমুক সরকার, সেগুলো আমরা ভোটের আগে এখন কিন্তু দেখতে পাচ্ছি না। ওই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি আর নতুন যুবসাথীর ভাতা, এর বাইরে তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন আমরা এখনও দেখতে পাচ্ছি না। বাংলা নিজের মেয়েকে চাইয়ের মতো জনপ্রিয় ক্যাম্পেইন স্লোগানও কিন্তু এখন দেখতে পাচ্ছি না তৃণমূল কংগ্রেসের তরফে। অন্যদিকে বিজেপির পরিবর্তন যাত্রার ক্যাম্পেইনগুলো কিন্তু খুব অ্যাগ্রেসিভ হচ্ছে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, খুব মানুষের মনে না গেঁথে গেছে। বিশেষ করে এই পরিবর্তন যাত্রার যে ক্যাম্পেইন, পরিবর্তন যাত্রার যে গানটা তৈরি করা হয়েছে, এবং পরপর যে ধরনের বিজেপি ছোটোখাটো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তাদের ছোট ছোট ভিডিও তৈরি করছে, মানুষের মনে না এগুলো পিন পয়েন্ট এফেক্ট করছে। একটা পুলিশ সে ডিএ পাচ্ছে না বলে, আমি একটা ভিডিও দেখলাম, পুলিশ ডিএ পাচ্ছে না, পুলিশের বউ টিভি দেখে বলছে যে ডিএ পাওয়া যাবে, পাল্টানো দরকার বিজেপি সরকার, এরকমটা বলছে। ফলে এইগুলো না খুব মানুষের মনে কিন্তু হিট করছে, মানে এক একটা ইস্যুগুলোকে বিজেপি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছে, ছুঁতে পারছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ওই একই ভাতা পাইয়ে দাও, অমুক দাও, তমুক দাও, কিন্তু মানুষের ইস্যুগুলোকে কিন্তু তৃণমূল কংগ্রেস অ্যাড্রেস করতে পারছে না। কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাচ্ছে এখন ক্যাম্পেনিংয়ের জায়গাতে, এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা ছেড়ে উঠেছেন। এবার ক্যাম্পেইন করতে হবে, না হলে তো বিজেপি ফাঁকা মাঠে গোল দিয়ে একেবারে বেরিয়ে যাচ্ছে। আর ভোট ঘোষণা হয়ে গেলে তো গেল। কিন্তু ভোটটা যদি পিছিয়ে দিতে পারে, এবং যদি রাষ্ট্রপতির শাসন লাগু হয়ে যেতে পারে, সরকার ডিসলভ যদি হয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস, দেখো আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিন জরুরি অবস্থা হয়নি, এরা জরুরি অবস্থা লাগু করে দিচ্ছে।
এটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মনে হচ্ছে যে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন, তার জন্যই এত জাড়জুড়ি, যে এখন তো বিজেপি মনে হচ্ছে যে ভোটটা করাতে চাইছে, ইলেকশন কমিশন ভোটটা করাতে চাইছে, সুপ্রিম কোর্টের একটা বলতে পারবি যে সুপ্রিম কোর্টও হয়তো চায় সময় মতো ভোট হোক, কিন্তু এখন মনে হচ্ছে যে আইনের প্যাচ এমন তৈরি করার চেষ্টা চলছে তৃণমূলের তরফে যে ভোটটা যেন সময় মতো না হয়। প্যাচ, আইনের প্যাচ, যদি ট্রাইব্যুনাল গঠন এত রাজ্যের পক্ষ থেকে এত যদি আপত্তি করা না হতো, সবথেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন এসআইআর ইস্যুতে, তখন থেকে তিনি কিন্তু আইনের প্যাচ, আইনের মারপ্যাচ খেলে যাচ্ছেন। তিনি যদি সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে বিষয়টা কিন্তু এত দীর্ঘায়িত হতো না, বিষয়টা এত জটিল হতো না। ফলে কোথাও না কোথাও এখন আমাদের মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস চাইছে যে একটা আইনি জটিলতা সৃষ্টি করে বিষয়টা শেষ পর্যন্ত রাজ্য সরকার তার মেয়াদ শেষ হয়ে যাবে এবং ভোটটা হবে না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হোক বলে আমাদের মনে হচ্ছে। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, আপনাদের যদি কোনো যুক্তি থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেই যুক্তি গ্রহণ করব। বা এমন কোনো বিষয়ে আপনারা যদি ভিডিও দেখতে চান, যেটা আপনাদের দেখতে চাইছেন, আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা সে বিষয়ে ভিডিও নিশ্চয়ই আগামী দিনে তৈরি করব। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন ভিডিওকে বেশি বেশি করে। এবং আমরা এখন ডেইলি হান্টেও চলে এসেছি, পলিটিক্যাল ডেইলি হান্টে সার্চ করতে পারেন আপনারা। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইউটিউব ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা লাইক করে দিন। এবং আমাদের আরেকটা সেকেন্ডারি ইউটিউব চ্যানেল আছে, যেটা খুব দ্রুত আমরা সেটাকে রেগুলারাইজ করব, পলিটিক্যাল ডোজ তার নাম, ওটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আগামী দিনে ভোট যত এগিয়ে আসবে অনেক বেশি ভিডিও তৈরি করতে হবে, একটা চ্যানেলে পলিটিক্যাল ডেইলিতে সবকটা ভিডিও আমরা দিতে পারবো না, ফলে ওই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আপনাদের এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি, এবং আপনাদের সঙ্গে আমি ছিলাম এতক্ষণ, আমার নাম পঙ্কজ বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই চ্যানেলেই।